দেখুন, যখন আমলারা সরকার চালায় তার একটা ভঙ্গিমা বোঝা যায়। এই সরকারটির অনেক আচরণে আমলা প্রধান সরকার বলে মনে হয়। আজকের আয়োজনটি আপনি খেয়াল করে দেখবেন, এটির মধ্যে গণ অভ্যুত্থানের গন্ধ কম ছিল, আমলাতন্ত্রের পুরনো ব্যবস্থাপনার গন্ধ অনেক বেশি ছিল। এখন আপনি যদি দেখেন যে এই সরকারটির গত এক বছরে আমি প্রথম দুর্বলতা বলবো যে এই যে গণহারে হত্যা মামলা, এটি আইনের শাসনের একটি বড় প্রতিবন্ধক হয়ে গেছে। যে আমরা অনেক অভিযুক্ত, অনেক অপরাধীকে চিনি, তার যথোপযুক্ত মামলাটি হয়নি, ফলে দ্বিতীয় স্তরে গিয়ে এই মামলাগুলো টিকবে না। দ্বিতীয় হচ্ছে যে মব জাস্টিস, আচ্ছা, এই জায়গাগুলো আসবো। দেখুন, প্রথমে জুলাই ঘোষণাপত্র বলি, কারণ এটি নিয়ে অনেক কথা হয়েছে এবং গণ অভ্যুত্থানের যে শক্তি, নেতৃত্ব এবং এই যে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, তার তো একটা আইনি ভিত্তি দরকার। সেটি ঘোষণাপত্রের ভেতর দিয়ে আমরা পেয়েছি। এবং আরও একটি বিতর্ক, যেটি কুতর্ক আমি বলি, যে ৭১ বনাম ২৪ যারা করতে চান, ঘোষণাপত্রে সেটি পরিষ্কার হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট কী এবং সেই স্বাধীনতার ভেতর দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং সেটি স্বাধীনতার পরে কি করে ব্যাহত হলো, কারা ব্যাহত করলো, এটি ঘোষণাপত্রে আছে। দ্বিতীয় হয়েছে যে যারা শহীদ হয়েছেন তাদেরকে বীর আখ্যায়িত করা হয়েছে। এটি খুব জরুরি ছিল, কেননা আপনি রাজনৈতিক পট পরিবর্তন কিন্তু অনেকভাবেই হতে পারে। আগামীতে যেন কেউ এটিকে মিথ্যাচার করতে না পারে, অন্যভাবে প্রকাশ করতে না পারে, তার একটা ব্যবস্থা হয়েছে। এবং বলা হয়েছে শুধু শহীদ না, যারা জুলাই যোদ্ধা, যারা আহত, তাদেরকেও আইনি প্রোটেকশন দিবে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের রাষ্ট্র। তৃতীয় হচ্ছে যে আপনি ঘোষণাপত্রে দেখেছেন যে এই প্রথম প্রতিবেশী দেশ বা বাইরের কোনো শক্তি সম্পর্কেও বলা হয়েছে যে বাংলাদেশের নাগরিকদের সম অধিকার, নাগরিক মর্যাদা, সাম্যতার ভিত্তিতে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে। আরেকটি জিনিস ভালো লেগেছে, একটি বড় প্রেক্ষাপটে সেই আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচারী এরশাদের সরকার এবং পরবর্তীতে ১৬ বছরকে বিস্তারিতভাবে তুলে ধরে শুধু ৩৬ দিনের ভেতরে না, তাহলে কিন্তু পটভূমিটি অনেক জোরালো এবং আমাদের কাছে মনে হয়েছে যে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। কাজে ঘোষণাপত্রের জায়গাটিতে আমার ধারণা, এই ঘোষণাপত্রে আপনি প্রতিবেশী দেশের সাথে কিভাবে সম্পর্ক রক্ষা করতে হবে ন্যায্যতার ভিত্তিতে যে প্রসঙ্গটা আপনি বললেন, এটার সাথে আমাদের যে এক্সিস্টিং কনস্টিটিউশনে যেটা আছে যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা না, এটা কি কনফ্লিক্ট করে কিনা? দেখুন, এটি আমাদের এই যে এটি কিন্তু বেশ আলোচিত এবং সমালোচিত বর্তমানে যেটি আছে, কারণ এটি দিয়ে আপনি কিছু মিন করেন না, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আপনার প্রতিবেশী গণতন্ত্রে হস্তক্ষেপ করেছে, অর্থনীতিতে হস্তক্ষেপ করেছে। আমি মনে করি আমাদের সার্বভৌমত্বের জন্য প্রতিবেশীর ভূমিকা গুরুত্বপূর্ণ। আবার তার সাথে আপনি কাজ করে সামনের দিকে এগোবেন, এটিও রিয়েলিটি। কাজে আমি একটু সাংঘর্ষিক দেখি এবং আমি একটু ভিন্ন মত দেখি। প্রধান উপদেষ্টা শুরু থেকে যে কথাটি বলেছেন, গত এক বছরে যদি উনি ধারাবাহিকভাবে কিছু বলে থাকেন, সেটি হচ্ছে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক এবং কি করে আমরা আমাদের এই রিসোর্সেসগুলোকে যৌথ উদ্যোগে কাজে লাগাতে পারি এবং সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। আমাদের কাছে কিন্তু খুব অবাক লাগতো যখন ফেলানীর লাশ কাঁটাতারে ঝোলে, আমাদের কাছে খুব অবাক লাগতো যখন আবরার ফাহাদ ফেনী নদীর পানি নিয়ে পোস্ট দেওয়ার কারণে নিহত হতে হয়। কাজে ঘোষণাপত্রের ভেতর দিয়ে একটা স্বাধীন, স্বকীয়, সার্বভৌম বাংলাদেশের প্রতিচ্ছবি যেটি প্রত্যাশিত ছিল সেটি আমরা পেয়েছি। আজকের ঘোষণাপত্রের প্রশংসা করলাম এবং বললাম ইতিহাসের ধারাবাহিকতা আছে এবং গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রস্ফুটিত হয়েছে, কিন্তু আয়োজনের বড় সমালোচক আমি। এই যে ট্রেনগুলো ভাড়া করা হলো, কোনো সরকার ট্রেন ভাড়া করে লোক আনতে পারে? এবং এই ট্রেনে কারা উঠবেন? শেষ পর্যন্ত কী হয়েছে দেখেন, ৭০০ জন উঠতে পারে এমন ট্রেনে ১৭ জন এসছে। তা যে জাতীয় রাষ্ট্রীয় অর্থের গচ্চা গেল। এবং আমরা ফ্যাসিবাদের অনেক লক্ষণ এই সরকারের মধ্যে দেখতে পাই। ব্যাংকার্সদেরকে বলা হয়েছে তারুণ্যের সমাবেশে যোগ দিতে, এটি ঠিক হাসিনা স্টাইল। ব্যাংকাররা কেন তারুণ্যের সমাবেশে যোগ দিবেন? তারপরে ট্রেনে করে লোক ভাড়া করে আনা, এটি কি সরকারকে মানায়? কাজেই আমার মনে হয়েছে যে এটি যতটা ছাত্র শ্রমিক জনতার সম্মেলন হতে পারত ঘোষণাপত্রের অনুষ্ঠানটি, সেটি আমরা দেখতে পাইনি। আমরা তো বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চাই, তরুণ প্রবীণের মধ্যে কি একটু বৈষম্য হয়ে যাচ্ছে কিনা এখানে? এটি দেখুন, যখন আমলারা সরকার চালায় তার একটা ভঙ্গিমা বোঝা যায়। এই সরকারটির অনেক আচরণে আমলা প্রধান সরকার বলে মনে হয়। আজকের আয়োজনটি আপনি খেয়াল করে দেখবেন, এটির মধ্যে গণ অভ্যুত্থানের গন্ধ কম ছিল, আমলাতন্ত্রের পুরনো ব্যবস্থাপনার গন্ধ অনেক বেশি ছিল। এখন আপনি যদি দেখেন যে এই সরকারটির গত এক বছরে আমি প্রথম দুর্বলতা বলবো যে এই যে গণহারে হত্যা মামলা,
এটি আইনের শাসনের একটি বড় প্রতিবন্ধক হয়ে গেছে। যে আমরা অনেক অভিযুক্ত, অনেক অপরাধীকে চিনি, তার যথোপযুক্ত মামলাটি হয়নি, ফলে দ্বিতীয় স্তরে গিয়ে এই মামলাগুলো টিকবে না। দ্বিতীয় হচ্ছে যে মব জাস্টিস, আচ্ছা, এই জায়গাগুলো আসবো